আপনি আমার বরের ভাই হয়ে কিভাবে আমাকে এরকম একটা কুপ্রস্তাব দিতে পারেন মিস্টার আজলান চৌধুরী? সে আমার ভাবতেও ঘৃণা হচ্ছে। কথাটি শুনতে সামনে থাকা পুরুষটির চোয়াল শক্ত হয়ে গেল আর ঝাঁঝালো গলায় বলে ওঠে, কিসের বর তোর? জীবনে আমি ব্যতীত আর কোনো পুরুষের অস্তিত্ব থাকবে না। তোর এই মুখ দিয়া আমি ব্যতীত কোনো পুরুষের নাম শুনতে চাই না। তোর রক্ত বর্ণ ধারণ করে কথাটি বলল আজলান চৌধুরী এরকম নামকরা বিজনেসম্যান শাফাকাত চৌধুরীর ছেলে, আর মেয়েটি হলো তারই ভাইয়ের হবু বউ জাইফা জান্নাত। মেয়েটি এতিম বলা যায়, মামা মামির কাছে মানুষ হয়েছে। আর যার সাথে তার বিয়ে হওয়ার কথা ছিল আফনান চৌধুরী, আজলান চৌধুরীর ছোট ভাই। পেশায় সেও একজন বিজনেসম্যান। আজলানেরও আলাদা বিজনেস আছে এবং সে একজন আন্ডারওয়ার্ল্ডের একজন মাফিয়া। পুরো মাফিয়া সাম্রাজ্য তার কথায় চলে। তার এই কাজ সম্পর্কে পরিবারের কেউই কিছু জানে না। পরিবারের কারো সাথেই তার কেমন ভালো সম্পর্ক নেই, শুধুমাত্র তার দাদিকে খুব ভালোবাসে। আর আপনার তার সৎ ভাই, একটা সৎ ভাই বোনও আছে, আলিফা চৌধুরী। আলিফা আর জাইফা দুইজন বেস্ট ফ্রেন্ড। তারা একই ভার্সিটিতে অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে। আর আজলান হলো একজন মাফিয়া প্লাস বিজনেসম্যান। আজলান চৌধুরী প্রেম ভালোবাসা কিছুই বিশ্বাস করে না। তার জীবনটাই ছন্নছাড়া বলা যায়। এই ছন্নছাড়া আজলান চৌধুরী একদিন আলিফাদের কলেজে একটা অনুষ্ঠানে এক শাড়ি পরিহিত রমণীকে দেখে জীবনে প্রথম তার হৃদস্পন্দন থমকে গিয়েছিল। এই প্রথম কাউকে দেখে তার খুব কাছের কেউ মনে হয়েছিল মায়াবী চেহারার এই সাধারণ মেয়েটাকে তার যে কোনো মূল্যেই প্রয়োজন, যাকে দেখে আরও বাঁচার স্বাদ বেড়ে গিয়েছিল। তারপর আজলান তার সম্পর্কে সব কিছু খোঁজখবর নেয়। তখনই জানতে পারে তার সৎ ভাই সেই মেয়েটিকে পছন্দ করে এবং তাদের বাড়িতে বিয়ের প্রস্তাবও নিয়ে গেছে। মেয়েটি তার সৎ ভাইয়ের হবু বউ, আর আজকে তাদের বিয়ে হওয়ার কথা ছিল। সেই বিয়ের আসর থেকেই জাইফাকে আজলান কিডন্যাপ করে নিয়ে এসে তার গোপনে বাংলোতে নিয়ে আসে। বর্তমান ছাড়ুন আমাকে কেন এনেছেন এখানে? আজকে আমার বিয়ে, আর আমি আপনার ভাইয়ের বউ মাইফুর। তোমার বিয়ে আমার সাথে হবে, আর কারোর সাথে না, বুঝতে পেরেছো? বলে জাইফার কোমরে হাত ধরে তাকে কাছে এনে গালে হাত রাখে আজলাম বলে, তুমি শুধুই আমার হার্ট, শুধুই আমার। তারা এতটাই কাছে যে একে অপরের নিঃশ্বাস শুনতে পাচ্ছে। আমাকে এখানে কেন এনেছেন? সবাই হয়তো খুব চিন্তা করছে। প্লিজ আমাকে যেতে দিন আজলান। করুণ চোখে তাকিয়ে কথাটি বলল জাইফা। আজলানের হাতটি আরও শক্ত হয়ে জাইফার কোমর খামছে ধরে। ব্যথায় জাইফার চোখ বন্ধ করে চোখ থেকে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। তা দেখে আজলান বলে, কোথাও যেতে দেব না তোমাকে, তুমি আমার সাথেই থাকবে, আর আজকে আমাদের বিয়ে হবে এইখানে। কথাটি শুনে অবাক চোখে তাকিয়ে থাকে জাইফা। তারপরই ছোটার জন্য চটপট করে বলে, আপনার মাথা ঠিক আছে? কি বলছেন আপনি এসব? আমি আপনার ভাইয়ের বউ হই। কথাটি শুনতে জাইফার সোয়াল শক্ত করে ধরে আসলেন। আর একবার তোর মুখে আমি ওই বাস্টার্ডের কথা শুনলে ওকে শেষ করে দিব আমি। তুই শুধুই আমার, বুঝতে পেরেছিস? বিয়ের জন্য রেডি হ, সম্পূর্ণ আমার হওয়ার জন্য। বলেই রুম থেকে বেরিয়ে যায় আজলান। জাইফা দপ করে ফ্লোরে বসে চোখ দিয়ে অশ্রু বিসর্জন দিতে থাকে। তাদের দুই ভাইয়ের মাঝে সে এখন পেশে গেছে। কি করবে সে এখন, এই বলে কান্না করতে থাকে। এইদিকে আজলান কাজীকে দিয়ে সব কিছু রেডি করে। একজন মেয়েটকে বলে রুম থেকে জাইফাকে নিয়ে আসার জন্য। মেয়েট গিয়ে জাইফাকে জোর করে নিচে নিয়ে আসে। আজলান যখন দেখলো মেয়েট তাকে জোর করে নিয়ে আসছে, তখন তাকে ছেড়ে দিতে বলে। আজলান জাইফার কাছে গিয়ে তার হাত ধরে। জাইফা হাত ছুটানোর চেষ্টা করে আর বলে, ছাড়ুন আমাকে, আমি আপনাকে বিয়ে করব না। আপনার মতো মানুষকে আমি কখনোই বিয়ে করব না। ঠিক আছে, করো না, জারিফ নিয়ে আয়। এই বলে জারিফের দিকে তাকায়। জারিফ তার পার্সোনাল বডিগার্ড। জারিফ একটা 8 বছরের ছেলেকে হুইল চেয়ারে করে নিয়ে আসে। তাকে দেখে জাইফার অবাক হয়ে যায়। তার মামাতো ভাই রাইয়ান, সে তার কাছে যেতে চায়, কিন্তু আজলান আটকে ধরে যেতে দেয় না। তোমাকে যেতে দেব তখনই, হার্ট, যখন আমাদের বিয়ে শেষ হবে। তার আগে ওর কাছে তুমি যেতে পারবে না। ছাড়ুন আমাকে যেতে দিন প্লিজ, আমি আপনাকে বিয়ে করব না, বুঝেছেন? কাঁদতে কাঁদতে কথাটি বলে জাইফা। আজলানের রাগ আরও বেড়ে যায়। ঠিক আছে, করতে হবে না বিয়ে, তাহলে তোমার ভাইকে শেষ করে দেই। বলে সে চোখের ইশারা দেয়। ইশারা পেয়ে জারিফ তার বন্দুকটি রাইয়ানের পিছনে ধরে। তা দেখে জাইফা ভয় পেয়ে যায়। আজলাম বলে, এখন বলো বিয়ে করবে নাকি? বলে জাইফার দিকে তাকিয়ে বাঁকা হাসে যায়।
জাইফা অসহায় হয়ে বাধ্য হয়ে তাকে বিয়েতে রাজি হতে হয়, আর এভাবে 3 কবুলের মাধ্যমে তাদের বিয়েটা সম্পূর্ণ হয়ে যায়। আজলান জারিফকে ডেকে রাইয়ানকে তার বাড়িতে পৌঁছে দিতে বলে। জায়ানকে বিয়ে চৌধুরী বাড়িতে রওনা দেয়, আর ওইদিকে চৌধুরী বাড়িতে আফনান পাগলের মতো সারা শহর খুঁজছে। জাইফাকে খুঁজতে খুঁজতে ক্লান্ত আর নিরাশ হয়ে বাড়িতে ফিরে আসে। বাড়িতে ফিরে সে তার মাকে জড়িয়ে ধরে মায়ের কোলে মাথা রেখে পাগলের মতো বিলাপ করছে আর অশ্রু ফেলছে। তার মা সাথী বেগম তাকে সান্ত্বনা দিচ্ছে, পাশেই তার দাদি আর আলিফা বসে তারাও তাকে সান্ত্বনা দিচ্ছে। একটু পর গাড়ির হর্ন শোনা যায়। আজলানকে বাড়িতে ঢুকতে দেখে সবাই সেদিকে তাকায়। দেখে আজলানের সাথে আরও কেউ ঢুকছে, তার সাথে একটি মেয়ে, লাল বেনারসি শাড়ি পরা। ভালো করে দেখে সবাই বুঝতে পারে এটা আর কেউ না, জাইফা, যার সাথে আফনানের আজ বিয়ে হওয়ার কথা ছিল। আফনান তাকে দেখে দৌড়ে তার কাছে যায়, কিন্তু যেতে পারে না। তার আগে আজলান সামনে এসে দাঁড়ায়। আফনান ভাইয়ের দিকে অবাক হয়ে তাকায়। তা দেখে আজলান বলে, এক পাও আর ওর কাছে আসার চেষ্টা করবি না, আমার স্ত্রীও ও, তাই আজ থেকে ওর কাছ থেকে দিয়ে দূরে থাকবে। কথাটি শুনতেই আফনান অবাক হয়ে কয়েক পা পিছিয়ে যায়। কি বলছে তার ভাই? তার মায়াবতী এখন তার ভাইয়ের বউ? এটা কিভাবে হতে পারে? সে যে এই কথার বোঝা সহ্য করতে পারবে না। সাথী বেগমও এটা শুনে রেগে যান, আর আলিফা রেগে গিয়ে জাইফার কাছে গিয়ে ঠাস করে জাইফার গালে থাপ্পড় লাগিয়ে দেয়। জাইফা অবাক হয়ে গালে হাত দিয়ে আলিফার দিকে অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে থাকে। আজলান তা দেখে রেগে গিয়ে তখন আলিফার হাত ধরে বলে, আমার হার্টের গায়ে হাত দেওয়ার অধিকার শুধু আমার, তোর সাহস কিভাবে হয় ওর গায়ে হাত দেওয়ার, ওকে আঘাত করার? দ্বিতীয়বার এমন হলে এই হাত আমি কেটে ফেলবো, কথাটা যেন মাথায় থাকে। এই বলে আলিফার হাত জারা মেরে সরিয়ে দেয়, আর জাইফাকে কোলে নিয়ে হন হন করে সিঁড়ি দিয়ে তার রুমের দিকে যেতে থাকে। রুমে এসে আজলান জাইফাকে নামিয়ে বাথরুম চলে যায় ফ্রেশ হতে। আর জাইফা সবকিছু মনে করে বিছানায় বসে অঝরে কাঁদতে থাকে। আজকে তার প্রাণপ্রিয় বান্ধবীও তাকে ভুল বুঝল। তার এখন নিজেকে ভীষণ অসহায় মনে হচ্ছে। কি করে মানবে তার এই নিয়তি? সে কখনো ওই রাগী বদমেজাজি আজলান চৌধুরীকে স্বামী হিসেবে মানতে পারবে না। সে তো ওই লোকটাকে ঠিক করে চেনেও না। একবার এই বাড়িতে যখন আলিফার সাথে এসেছিল তখন তার সাথে দেখা হয়েছিল, তখনই সে জানতে পেরেছে আজলান আলিফার বড় ভাই। এইগুলো চিন্তা করতে করতে চোখের পানি ফেলতে থাকে। আর তখনই বাথরুম থেকে আজলান ফ্রেশ হয়ে বের হয়। পরনে তার একটা ট্রাউজার ও টি শার্ট। সে জাইফার কাছে এসে বলে, যাও এই সব জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে নাও, এখনো আমাদের বাসর করা বাকি আছে তো বউ। এখনই এত কাঁদলে হবে? রাতে আমার কাঁদানোর জন্য চোখের পানিগুলো বাঁচিয়ে রাখো। বলেই বাঁকা হাসল। আমি কখনো আপনার মতন মানুষের সাথে এক ঘরে থাকব না। আমি এই বিয়ে মানি না, বুঝেছেন? আপনি ভাবলেন কিভাবে আমি আপনার কথা শুনব? আমার কথাই তোমাকে শুনতে হবে হার্ট। স্বামীর কথা শোনা স্ত্রীর দায়িত্ব। যাও, তোমার ড্রেস রাখা আছে আলমারিতে, যেটা ইচ্ছা বের করে পরে ফ্রেশ হও। সারাদিনই কিছু খাওয়া হয়নি তোমার। আমি সার্ভেনটকে খাবার আনতে বলছি। বলেই চলে গেল। বাধ্য হয়েই জাইফা ফ্রেশ হতে গেল। এই এক কাপড়েও তো থাকা যায় না। আলমারি থেকে একটা শাড়ি নিয়ে ওয়াশরুমে গেল। তার ভিতরে মেইড খাবার নিয়ে আসলো রুমে। আর ওইদিকে আফনান প্রচুর ড্রিঙ্ক করছে তার রুমে বসে। আর জাইফার একটা ছবির দিকে তাকিয়ে বলতে থাকে, এটা তুমি কিভাবে করতে পারো আমার সাথে? আমি তোমাকে ভালোবাসি মায়াবতী, আমি কখনো তোমাকে আমার ভাইয়ের বউ হয়ে দেখতে পারবো না। ও তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। আমি জানি তুমি এই বিয়েটা করতে পারো না। আমি আজলানকে ছাড়বো না। ও আমাদের মাঝখানে কাটা হয়ে দাঁড়িয়েছে, আমি সেই কাটাই উপরে ফেলব। বলেই রাগে কটমট করতে করতে জাইফার ছবির দিকে তাকিয়ে থাকে। জাইফা ফ্রেশ হয়ে বাথরুম থেকে বের হয়ে দেখে আজলান খাবার সাজিয়ে তার জন্য বসে আছে। সে সেদিকে এক পলক তাকিয়ে বিছানায় গিয়ে বসে। আজান উঠে খাবার নিয়ে গিয়ে জাইফার পাশে বসে খাবার মাখিয়ে তার মুখে সামনে ধরে। জাইফা মুখ ফিরিয়ে নেয়। তা দেখে আজলানের রাগে কপালের রগ ভেসে ওঠে। কিন্তু তাও সে এখন জাইফার সামনে নিজের রাগ দেখাতে চাইছে না। তাড়াতাড়ি খাবারটা খেয়ে নাও, এমন কিছু করতে বাধ্য করো না আমাকে যার জন্য তোমারই ক্ষতি হয়। বলে চোখ লাল করে জাইফা দিকে তাকিয়ে থাকে। জাইফা ওর চোখের দিকে তাকিয়ে ভয় পেয়ে যায়। তাই চুপচাপ খেয়ে নেয়।
খাওয়া শেষে সবকিছু গুছিয়ে রাখে আজলান। লাইট অফ করে বিছানায় শুয়ে পড়ে। জাইফা তা দেখে বলে, আমি আপনার সাথে এক বিছানায় ঘুমাতে পারবো না, আপনি অন্য কোথাও গিয়ে ঘুমান। আজলান বলে, এটা কি তুমি সিনেমা পেয়েছো যে আমি ফ্লোরে গিয়ে ঘুমাবো আর তোমাকে বিছানায় একা ঘুমাতে দেব? আমি আমার বউ ছাড়া থাকতে পারবো না। তাই তাড়াতাড়ি আমার বুকের ভিতর আসো তো হার্ট। আজকে একটু অনেকদিন পর শান্তিতে ঘুমাতে চাই। এই বলে জাইফাকে টেনে নিয়ে বুকের সাথে জড়িয়ে ধরে। আর বলে, ফুল তো নেই, তাই ফুলসজ্জা আর একদিন করব হার্ট। আজকে না হয় তুমি জিরিয়ে নেও। তাই বলে ভেবো না তোমাকে ছাড় দিয়ে দেব। আইজান আজলান চৌধুরীর ফুলসজ্জা এত নিরামিষ হলে কি করে হবে? তাই আজকে তোমায় ছুটি দিলাম। তুমি তো সারাদিনটাই নষ্ট করে দিলে। না হলে তো আগেই প্রিপারেশন নিতাম। বলেই বাঁকা হাসল। এগুলো শুনে জাইফা আজলানের কাছ থেকে ছাড়া পাওয়ার জন্য ছটফট করতে থাকে। কিন্তু আজলান আরো শক্ত করে তাকে বুকের ভেতর চেপে ধরে। এভাবেই ছটফট করতে করতে সারাদিনের ক্লান্তিতে ঘুমের দেশে পাড়ি জমায়। সকালে সাথী বেগম ও সার্ভেন্টরা মিলে টেবিলে নাস্তার আয়োজন করতে থাকে। তখনই শাড়ি পরে নিচে নামে জাইফা। প্রথমেই তার দাদি শাশুড়ির কাছে যায়। গিয়ে তাকে সালাম করে। তিনিও হাসিমুখে তার সালাম গ্রহণ করেন। জাইফা যখনই সাথী বেগমকে সালাম দিতে যায় তিনি মুখ ঝামটা মেরে জাইফাকে বলে ওঠে, তোমাদের মতো মেয়েদের কাছ থেকে এর থেকে বেশি কিছু আশা করা যায় না। তুমি এতিম জেনেও আমি তোমাকে আমার ছেলের বউ করতে চেয়েছি শুধুমাত্র আমার ছেলের মুখের দিকে চেয়ে, কারণ ও তোমাকে পছন্দ করত। তোমাকে বিয়ে করার জন্য আমার কাছে অনেক পাগলামি করেছে, তাই তোমাদের সাথে আমাদের পরিবারের স্ট্যাটাসের মিল নেই, যেন তোমাদের বাড়িতে আমি বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছি। আর তুমি কি করলে, যেই দেখলে আফনানের থেকে ওর বড় ভাইকে ফাঁসিয়ে তোমার লাভ বেশি তখনই তুমি এরকম একটা কাজ করলে। আমার ছেলেটার কথা একবার চিন্তাও করলে না। কি কি না করেছে তোমার জন্য। উদ্ধৃতি চিহ্ন। কথাগুলো শুনতাই জাইফার চোখে অশ্রুতে ভরে গেল। ও চেয়েও কিছু বলতে পারল না। কারণ সেই তো আফনানকে ঠকিয়েছে। সে কিছুই করতে পারেনি তখনই উপর থেকে নিচে নামলো আজলান। কথাগুলো শুনে রাগে তার চোয়াল শক্ত হয়ে গেল। কটমটিয়ে সাথী বেগমের দিকে তাকিয়ে বলল, আপনার সাহস কি করে হয় আমার হার্টের সাথে উঁচু গলায় কথা বলার? আমার হার্টকে কষ্ট দেওয়ার? বলেই টেবিলের উপরে থাকা গ্লাসটি ধরে রাগে ফ্লোরে আছাড় দিল। গ্লাসটি ফ্লোরে পড়ে চূর্ণবিচূর্ণ হয়ে যায়। তা দেখে ভয়ে সবাই কেঁপে ওঠে। তা দেখে তার দাদি তার কাছে এগিয়ে এসে তাকে শান্ত করতে থাকে। কারণ রেগে গেলে কি হতে পারে তা তিনি ভালোই জানেন। এই একটা মানুষের কথাই শুধু এই বাড়িতে আজলান শুনে। আর সে তার দাদিকে ভীষণ ভালোবাসে। তার মা মারা যাওয়ার পর তার দাদিই তাকে কোলে পিঠে করে মানুষ করেছে। রাগে আজলান জাইফার হাত ধরে তাকে নিয়ে উপরে চলে যায়। সিঁড়ি দিয়ে উঠার সময় তারা আফনানের মুখোমুখি হয়। কিন্তু আফনান তো রাগী দৃষ্টিতে আজলান ও জাইফার ধরা হাতের দিকে তাকিয়ে থাকে। আজলান আফনানকে উপেক্ষা করে জাইফার হাত ধরে সোজা রুমে নিয়ে আসে। জাইফার হাত ছেড়ে দরজা বন্ধ করে দেয়। তা দেখে জাইফা চমকায়। এ কি, আপনি দরজা বন্ধ করছেন কেন? আর এভাবে টেনে নিয়ে এলেন কেন? তোমার সাহস কিভাবে হয় আমার অনুমতি না নিয়ে নিচে যাওয়া? আর ওই মহিলার কথা তুমি চুপচাপ শুনছিলে কেন? চোখে রক্তবর্ণ ধারণ করে কথাটি বলে আজলান। জাইফা তখন বলে ওঠে, কি বলতাম আমি? আন্টি যা বলেছে ঠিকই তো বলেছে। আপনার জন্যই তো আজকে আমার এই অবস্থা। সবাই আমাকে ভুল বুঝছে। বলেই কান্না করতে থাকে। তা দেখে আজলান অস্থির হয়ে বলে ওঠে, তুমি কাঁদবে না হার্ট। তুমি কাঁদলে আমার কষ্ট হয়। বুকের এইখানে ভীষণ ব্যথা হয়। বুকের বা পাশে হাত দিয়ে দেখায় সে। আর তখন মনে হয় তোমার চোখে পানি আনা সেই কারণটাই ধ্বংস করে দেই। জাইফা তখন কাঁদতে কাঁদতে বলে, আমার কষ্টের কারণ তো আপনি। এখন বলুন আপনাকে কি করবেন? কি ক্ষতি করেছি আপনার? আমি তো একটা সাধারণ মেয়ে। আমি তো সাধারণভাবেই বাঁচতে চেয়েছিলাম। এত মেয়ে থাকতে আমি কেন? ছেড়ে দিন আমাকে, ডিভোর্স দিয়ে মুক্তি দিন আমাকে। কথাটি শুনতাই আজলানের চোয়াল শক্ত হয়ে যায়। চোখ মুহূর্তেই রক্তবর্ণ ধারণ করে বলে, কি বললি তুই মুক্তি? তা এই জীবনে তোর আমার কাছ দিয়ে মিলবে না। রাগে জাইফার চোয়াল চেপে ধরে আজলান। জাইফার মনে হয় তার চোয়ালের হাড় ভেঙে যাবে। ব্যথায় সে চোখ বন্ধ করে ফেলে অজান্তেই চোখের কোনা বেয়ে পানি গড়িয়ে পড়ে। তা দেখে আজলান তার হাত আলগা করে। উদ্বিগ্ন হয়ে যায় আর বলে, সরি প্রাণ। আমি তোমাকে ব্যথা দিতে চাইনি। জাইফার গাল ধরে তার কাছে এনে তার ঠোঁট দিয়ে চোখের সমস্ত পানি শুষে নিতে থাকে। আর পাগলের মতো প্রলাপ করতে থাকে। জাইফা তার কর্মকাণ্ডে অবাক হয়ে তাকিয়ে থাকে। আর বলে, নিজেই ব্যথা দিবেন আবার নিজেই অস্থির হবেন। এত অদ্ভুত কেন আপনি?
জাইফার আরো কাছে গিয়ে হুইস্কি স্বরে আজলান বলে, তুমি কাঁদবে শুধু আমার দেওয়া সুখের যন্ত্রণায়। যখন তোমাকে আমার ভালোবাসার চাদরে মুড়িয়ে নেব শুধু তখন কাঁদবে। এছাড়া তুমি কাঁদতে পারবে না হার্ট। আর আমার জন্য তোমার চোখে পানি এসেছে, এর শাস্তি তো আমাকে পেতেই হবে। এই বলেই সে রুমে তন্ন তন্ন করে কিছু খুঁজতে থাকে। কিছুক্ষণ পর একটি ড্রয়ার থেকে একটি ছুরি হাতে নেয়। আর তা দিয়ে যে হাত দিয়ে তার হার্টকে ব্যথা দিয়েছে সেই হাতে পরপর 3বার ছুরি চালিয়ে দেয়। সাথে সাথেই ফিনকি দিয়ে রক্ত বের হয়ে হাত চুইয়ে ফ্লোরে পড়তে থাকে। তা দেখে জাইফা আঁতকে ওঠে। দৌড়ে আজলানের কাছে যায়। আর গিয়ে ছুরি হাত থেকে নিয়ে ফ্লোরে ফেলে দেয়। জাইফা ভয়ে চিৎকার দিয়ে বলে, পাগল হয়ে গেছেন আপনি, কি করেছেন এগুলো? কত রক্ত বের হচ্ছে, এখন আমি কি করব? এই বলেই তার শাড়ির আঁচল দিয়ে আজলানের হাত চেপে ধরে। আবার অস্থির হয়ে বলে, দেখুন কত রক্ত বের হচ্ছে, এক্ষুনি ডাক্তারের কাছে যেতে হবে, নয়তো আপনার ক্ষতি হয়ে যেতে পারে। প্লিজ ডাক্তারের কাছে চলুন। জাইফার তার জন্য এত অস্থিরতা দেখে আজলান মুচকি হাসে আর বলে, তোমাকে ব্যথা দেওয়ার শাস্তি দিলাম প্রাণ। তা শুনে জাইফা ধমক দিয়ে বলে, চুপ থাকুন আপনি, এত রক্ত বের হচ্ছে আর আপনি হাসছেন। বলেই তাকে হাত ধরে বিছানায় নিয়ে গিয়ে বসায়। আর ফার্স্ট এইড বক্স খুঁজে নিয়ে আজলানের পাশে বসে তার হাতে ওষুধ লাগাতে থাকে। যেন ব্যথা না পায় তাই ফু দিতে থাকে। আর তা দেখে আজলান এক দৃষ্টিতে জাইফার দিকে তাকিয়ে থাকে। আর মনে মনে বলে, এই তো তার শান্তি, তার প্রাণ, তার হার্ট। যাকে প্রথম দেখায় তার হৃদস্পন্দন থেমে গিয়েছিল। যাকে দেখে আরো বেঁচে থাকার লোভ জেগেছিল মনে। যার এই মায়াবী মুখটা দেখে তার হৃদয় প্রশান্ত হয়েছিল। তার মতো রাগী, বদমেজাজি মানুষটাও এক দেখায় এক শাড়ি পরা রমণীর প্রেমে পড়েছিল। যাকে দেখে মনে হয়েছিল এই মেয়েটি তার বেঁচে থাকার কারণ। আর ওই দিকে জাইফার ব্যান্ডেজ করাও হয়ে যায়। নীল হয়ে গেছে। কথাটি শেষ করতেই আজলান তার কোমর ধরে তাকে কাছে টেনে গভীরভাবে তার কপালে চুমু দেয়। হঠাৎ করে হওয়ায় জাইফা এই কাজে কেঁপে ওঠে। তার শরীরে এক অন্যরকম শিহরণ বয়ে যায়। আজলান তাকে ছেড়ে উঠে দাঁড়ায় আর ঘড়ির দিকে তাকিয়ে বলে, আমি এখন অফিসে যাব। একটা জরুরি মিটিং আছে, আসতে লেট হবে। আমি সার্ভেন্টকে বলবো তোমার খাবার উপরে দিয়ে যাবে। আর নিচে নামার একদম চেষ্টা করবে না। দাদি ব্যতীত এই বাড়ির কারো সাথে কথা বলবে না। ওই মহিলার সাথে তো একদমই না। মনে থাকে যেন। এই বলেই সে বেরিয়ে যায়। তা শুনে জাইফা মুখ ভেঙিয়ে বলে, উম্মহহ, আসছে, নিচে যাবে না, কারো সাথে কথা বলবে না। বলবো কথা, কি করবি তুই খাটাস একটা। বলেই জাইফাও রাগে নিচে চলে যায়। তার তো আলিফার সাথে কথা বলতে হবে। তার প্রাণপ্রিয় বান্ধবী তার সাথে রাগ করে আছে। যে এক সময় তার সুখ দুঃখের সঙ্গী ছিল সে তো এখন তাকে ভুল বুঝছে, যে করেই হোক ওকে সব বুঝিয়ে বলতে হবে। এগুলো ভাবতে 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 নিচে এসে দেখে দাদি আর আলিফা একসাথে বসে গল্প করছে। সে যখনই তাদের কাছে যায় তাকে দেখে আলিফা উঠে চলে যেতে চায়। জাইফা তার হাত ধরে ছল ছল চোখ ওর দিকে তাকিয়ে বলে, তুই আমাকে এইরকম ভুল বুঝিস না প্লিজ। আমার এইখানে কোন দোষ নেই, তোর খাটাস ভাইটা আমাকে তুলে নিয়ে জোর করে বিয়ে করেছে। আমি ইচ্ছে করে কিছু করিনি, বিশ্বাস কর আমাকে। তা দেখে দাদি ওদের কাছে এসে আলিফাকে আস্তে আস্তে সবকিছু খুলে বলে। এবার আলিফা নিজের ভুল বুঝতে পারে। আর জাইফাকে জড়িয়ে ধরে সরি বলে। আলিফা বলে, আচ্ছা, আমার ওই রাগী, বদমেজাজি ভাইটা তোর প্রেমে পড়ল কিভাবে? আর এসব আমাদের আগে কেন জানায়নি? তাহলে তো মা এই বিয়ে নিয়ে এত ক্ষেপে যেত না। আর আমার আর ভাইটাও কষ্ট পেত না। যাই বল না কেন, আফনান ভাই তোকে খুব ভালোবাসত রে। আমার ওর জন্যই খারাপ লাগছে। মুখটা অন্ধকার করে কথাটি বলে আলিফা। এটা শুনে জাইফারও খারাপ লাগে। কিন্তু এখন তো তার কিছু করার নেই। যতই হোক বিয়েটা তো হয়েছে। হয়তো সে এত সহজে এটা মানতে পারবে না। তাও একদিন না একদিন তো মানতেই হব। সে যতটুকু বুঝলো আজলান তাকে কখনো ছাড়বে না। ডট 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 কমা ডট 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 কমা ডট 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 কমা ডট 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 কমা ডট 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 কমা ডট ডট ডট। আর ওই দিকে আজলান মাত্র মিটিং শেষ করে তার কেবিনে রেস্ট নেওয়ার জন্য যায়। আর তখন তার হার্টের কথা মনে পড়ায় তাকে তখন খুব দেখার ইচ্ছা জাগে। তাই তার ফোন বের করে। কারণ তার রুমে আগে থেকেই হিডেন ক্যামেরা লাগানো ছিল। আর তা তার ফোনের সাথে কানেক্ট করা। তাই ফোন বের করে যখন রুমে দেখে, তা দেখে তার রাগে চোয়াল শক্ত হয়ে যায়। আর সাথে সাথে ফোন দিয়ে জারিফকে গাড়ি বের করতে বলে। জাইফা আর আলিফা মিলে ফুচকা খাওয়ার প্রতিযোগিতা নিয়েছে। আর বুদ্ধিটা জাইফারই ছিল।
ওর অনেক ফুচকা খেতে ইচ্ছে করছিল, তাই এতগুলো ফুচকা আনিয়ে দুই বান্ধবী মিলে ফুচকা খাওয়ার প্রতিযোগিতায় নামে। কে কার থেকে বেশি খেতে পারে। জাইফার তো ঝালে প্রাণ যায় যায় অবস্থা। ঝালে ওর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। ওর পক্ষে আর খাওয়া সম্ভব নয়। আলিফা তা দেখে বলে, ইয়ে, আমি জিতে গেছি, তুই হেরে গেছিস। এখন আমি যা বলবো তোকে তা শুনতে হবে। তোর কথা পরে শুনবো বইন, আগে আমার জান বাঁচিয়ে নেই। বলেই দৌড়ে ফ্রিজ থেকে আইসক্রিম বের করে খেতে থাকে। তখনই আজলান বাড়িতে ঢোকে। জাইফা তো মনের সুখে আইসক্রিম খেতে খেতে সামনের দিকে হাঁটতে থাকে। হঠাৎ মনে হয় কোনো শক্ত কিছুর সাথে বাড়ি খেয়েছে। তাই মাথা উঠিয়ে সামনের দিকে দেখে, আর যখনই দেখে তার তো জান যায় যায় অবস্থা। ভয় হাত থেকে আইসক্রিম পড়ে যায়। কারণ আজলান তার সামনে রাগী চোখে তাকিয়ে আছে। তখনই তার মনে পড়ে যায় আজলান তাকে নিচে আসতে মানা করেছিল। আজলান তার দিকে ধীরে ধীরে এগিয়ে আসে। আর তাকে পাঁচকোলা করে কোলে তুলে নেয়। নিয়ে সিঁড়ি বেয়ে নিজেদের রুমে যেতে থাকে। আর জাইফা তো ভয়ে চোখ বন্ধ করে আজলানের কোলে পড়ে থাক। আজলান তাকে রুমে এনে নামিয়ে দেয়। আর রুমের দরজা বন্ধ করে দেয়। তা দেখে জাইফা মনে মনে আরো ভয় পায়। আজলান বলে, তোমাকে আমি কি বলে গিয়েছিলাম? তোমাকে নিচে যেতে মানা করেছিলাম না? ধোকম দিয়ে কথাটি বলে আজলান, ওই আসলে আমার ফুচকা খেতে ইচ্ছে করছিল অনেক, তাই গিয়েছিলাম। জাইফা নিচের দিকে তাকিয়ে কথাটি বলে। মনে মনে বলে, আল্লাহই জানে এই খাটাসটা এখন কি করে আমাকে। যদি আমার মিথ্যা ধরে ফেলে। নিচের দিকে তাকিয়ে কথাগুলো ভাবতে থাকে। আর আজলান তো এক দৃষ্টিতে জাইফার মুখের দিকে তাকিয়ে আছে। ওর ঠোঁটের চারপাশে এখনো আইসক্রিম লেগে আছে। তা দেখে আজলানের অনেক লোভ জাগে। তার প্রাণকে একটু ছুঁয়ে দেওয়ার। জাইফার দিকে তাকিয়ে শুকনো ঢোক গিলে একটু একটু করে তার দিকে এগিয়ে যায়। জাইফা তো নিচের দিকে তাকিয়ে আছে, তাই সে এসবের কিছুই দেখতে পায় না। আজলান ওর কাছে গিয়ে জাইফার মুখটা তার দুই হাতের আজলায় নিয়ে উপরের দিকে উঠায়। জাইফা চমকে তার দিকে তাকিয়ে থাকে, মনে মনে বলে, কি করবে এই লোক। তাকে চমকে দিয়ে আজলান তার জিও দিয়ে লেহন করে জাইফার ঠোঁটের চারপাশের আইসক্রিম খেতে থাকে। আজলানের এই কর্মকাণ্ডে জাইফার শরীর মৃদু কম্পন দিয়ে ওঠে। তার শরীরে যেন অদ্ভুত এক শীতল স্রোত বয়ে যায়। পুরো শরীর যেন অবশ হয়ে গেছে। সেই সাথে সাথে চোখ বন্ধ করে ফেলে। আর আজলানের শার্ট খামছে ধরে। আজলান তার সব কিছুই টের পায়। আর বলে, ইটস ভেরি ইয়ামি হার্ট। তার কাজ শেষ করে সে তবুও এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। জাইফা যখন আর কোন ছোঁয়া টের পায় না, তখনই তার হুঁশ আসে, সে সাথে সাথে চোখ মেলে তাকায়। দেখে আজলান তার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। জাইফাকে তখন ভীষণ লজ্জা ঘিরে ধরে। লজ্জায় তার গাল লাল হয়ে যায়। আর সাথে সাথে চোখ ফিরিয়ে নেয়। আমার দিকে তাকাও হার্ট। জাইফা তাও তাকায় না। আজলান বলে, লজ্জা পাওয়ার তো এখনো কিছুই করিনি প্রাণ। তুমি তাতেই এত ব্লাস করছো। তাহলে তো তোমার লজ্জা ভাঙানোর জন্য আমার অন্য কিছু করতে ইচ্ছে করে। বলেই বাঁকা হাসে। জাইফা লজ্জায় হাঁসফাঁস করতে করতে ছাড়া পাওয়ার জন্য ছটফট করতে থাকে। আর বলে, ছাড়ুন অসভ্য লোক। আমার অনুমতি না নিয়ে কোন সাহসে আমাকে ছুঁয়েছেন? তুমি অনুমতি না দিলেও আমি তোমাকে ছোবই। খুব গভীর ভাবে ছোব। সেই ছোঁয়ার গভীরতা সামলাতে তুমি প্রস্তুত হও। আমি ব্যতীত তোমায় ছোঁয়ার অধিকার কারো নেই। বুঝেছ? বলেই জাইফার কপালে গভীর এক চুম্বন দিয়ে ওকে ছেড়ে দেয়। ছাড়া পেয়ে জাইফা স্বস্তির নিঃশ্বাস ফেলে দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়। আর মনে মনে আজলানকে গালি দিতে থাকে। আজলানও তা দেখে হেসে দেয়। Comma 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 জাইফা দৌড়ে নামার সময় আফনানের সামনে পড়ে। আফনানকে দেখে জাইফা থেমে যায়। আফনানও জাইফার দিকে তাকিয়ে থাকে। জাইফা অস্বস্তিতে পড়ে যায়। কি বলবে কিছুই বুঝতে পারে না। তা দেখে আফনান বলে, কেমন আছো মায়াবতী? নিশ্চয়ই ভালো আছো। আমি কি দোষ করেছি বলো তো? তুমি আমার কেন হলে না? আমার হলে কি খুব বেশি ক্ষতি হয়ে যেত? করুণ চোখে জাইফার দিকে তাকিয়ে কথাগুলো বলে আফনান। আপনি আমাকে ভুল বুঝছেন আফনান। আমি সত্যিই এইসবের কিছুই জানতাম না। আমি ইচ্ছে করে এই বিয়েটা করিনি। জাইফা টলমলে চোখে কথাগুলো বলে। তা দেখে আফনান এগিয়ে আসে, জাইফার হাত ধরে বলে, আমি জানি তুমি এই বিয়েটা ইচ্ছে করে করনি। আজলান তোমাকে বাধ্য করেছে, তাই না? তুমি শুধু একবার বলো, আমি তোমাকে আজলানের কাছ থেকে মুক্ত করব। তোমাদের ডিভোর্সের ব্যবস্থা করব। ওর কাছ থেকে তোমাকে বাঁচানোর জন্য আমার যা যা করা লাগে সব করব। শুধু তুমি আমার হইও মায়াবতী।
এটা হয় না আফনান। যেভাবেই হোক বিয়েটা হয়েছে। এখন উনি আমার স্বামী। আমাদের মতো এতিম মেয়েদের এমনিতেই অনেক কলঙ্ক থাকে সমাজে। আমি আর তার বোঝা বাড়াতে চাই না। তাই আপনিও এটা মেনে নিন। এটাই হয়তো আমাদের নিয়তি। বলেই সেখান থেকে চলে যায়। কথাটা শুনে আফনানের রাগে চোয়াল শক্ত হয়ে যায়। আর বলে, আমি কখনো তোমাকে ওই আজলানের হতে দেব না। তুমি শুধু আমার মায়াবতী। তোমাকে আমার করার জন্য যা যা করা লাগে সব করব আমি। রাগে সে তার রুমে গিয়ে জিনিস ভাঙতে থাকে আর বলতে থাকে, এটা হতে পারে না, তুমি ওকে স্বামী হিসেবে মানতে পারো না। তুমি আমার। ওই আজলান 2 দিন এসে তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, আমি ওকে ছাড়ব না। ছিনিয়ে নেব ওর কাছ থেকে তোমাকে। তার জন্য আমি সব থেকে নিকৃষ্ট কাজ করতে হলেও করব। বলেই রাগে কাঁপতে থাকে। Kama 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 kama। জাইফা যখন নিচে যায় গিয়ে দেখে তার শ্বশুর মশাই ড্রয়িং রুমে বসে আছে। দেখে অনেক ক্লান্ত মনে হচ্ছে, হয়তো এই মাত্র অফিস থেকে এসেছেন। বিয়ে হয়ে এই বাড়িতে আসার পর একবারও তার শ্বশুর মশাইয়ের সাথে দেখা হয়নি। তাই ভদ্র বউয়ের মতো সামনে গিয়ে সালাম দেয়। তিনি জাইফাকে দেখে সালামের উত্তর দেন। আর বলেন, কেমন আছো মা? জানি হয়তো ভালো নেই, আসার পর তোমার সাথে একবারও কথাও বলতে পারিনি। আমার ছেলেটা অনেক রাগী, চাপা স্বভাবের। এর আগে বিয়ে নিয়ে কথা বললে আজলান সবসময় আমার সাথে রাগারাগি করেছে, নয়তো এড়িয়ে গিয়েছে। কিন্তু হঠাৎ ওর কি এমন হলো যে এত মেয়ে থাকতে ভাইয়ের বউকে উঠিয়ে নিয়ে গিয়ে বিয়ে করলো? আমি জানি তুমি পরিস্থিতির শিকার। তোমার এতে কোন দোষ নেই মা। আমার ছেলের মাথায় কখন কি চলে সেটাও ছাড়া কেউ জানে না। পারলে আমাকে ক্ষমা করে দিও। এভাবে বলবেন না আঙ্কেল। এতে আপনাদের কোন দোষ নেই। সব আমার ভাগ্য। শাফাকাত সাহেব বলে, যা হওয়ার হয়ে গিয়েছে মা। তুমি সবকিছু মেনে নাও। এতেই হয়তো সবার মঙ্গল। সবকিছু তো আল্লাহর হাতেই। আমি চাই আমার ছেলেটা শুধু ভালো থাকুক। ছোটবেলায় ওর মা মারা গেছে। সেই থেকেই কারো সাথে না মিশতে মিশতে এরকম রাগী ও জেদি হয়েছে। আমার সাথে তো ঠিক করে কথাই বলে না। আমি আমার ভাগ্য মেনে নিয়েছি আঙ্কেল। তাই যদি হয় তাহলে আমাকে আঙ্কেল বলছো কেন? বাবা বলো মা, তুমিও তো আমার আর একটি মেয়ে। জাইফা হেসে বলে, ঠিক আছে বাবা। আপনাকে অনেক ক্লান্ত দেখাচ্ছে, একটু চা বানিয়ে দেব। শাফাকাত সাহেব একটা হাসি দিয়ে বলেন, ঠিক আছে মা দেও। জাইফা তাই চা বানাতে রান্না ঘরে যায়। জাইফা রান্না ঘরে গিয়ে তার জন্য চা বানিয়ে নিয়ে আসে। এই নিন বাবা, আপনার চা। ধন্যবাদ মা। আমার পাশে বসো, তোমার সাথে তো ঠিক করে কথা বলাই হয়নি। আজকে আমরা বাপ মেয়ে মিলে একটু গল্প করি না হয়। এই বলে তারা শ্বশুর বৌমা মিলে গল্প করতে থাকে। জাইফা ও শাফাকাত সাহেব যখন গল্প করছিলেন তখনই ড্রয়িং রুমে উপস্থিত হয় আজলান। তাদের গল্প করতে দেখে জাইফার দিকে এগিয়ে আসে, তাকে দেখে জাইফা দাঁড়িয়ে যায়। আজলান তার কাছে আসে, মুখটা গম্ভীর রেখে বলে, তোমাকে কতবার বলেছি এই বাড়ির কারো সাথে কথা বলবে না। এরা কেউ সুবিধার না। সুযোগ পেলেই এরা আমার আপন মানুষদের কেড়ে নেয়। এই একটা কাজই এরা খুব ভালো পারে। মুখটা গম্ভীর রেখে অন্যদিকে তাকিয়ে কথাটি বলে আজলান। শাফাকাত সাহেব বুঝলেন ছেলে তাকে ইঙ্গিত করে এই কথাটি বলেছে। তবুও তিনি চুপ করে থাকে। জাইফা ভ্রু কুঁচকে আজলানের দিকে তাকিয়ে বলে, মানে? তোমাকে মানে বুঝতে হবে না একদম রুম থেকে বের হবে না। সব সময় আমার সামনে থাকবে। তোমাকে না দেখলে আমার কষ্ট হয়, বুঝেছ? এখন আমার সাথে রুমে চলো। জাইফা শ্বশুরের সামনে এইগুলো শুনে লজ্জা পেয়ে যায়। আর আজলান তাকে হাত ধরে উপরে নিয়ে যেতে থাকে। রুমে এনে আজলান জাইফাকে ছেড়ে দেয় আর বলে, যাও রেডি হও, আমরা বের হব। কেন? কোথায় যাব? সেটা গেলেই দেখতে পাবে, এখন যাও রেডি হত্ত। জাইফা জানে এই তেরা লোক কখনো বলবে না। তাই আর কি কারার রেডি হতে চলে যায়। জাইফা একটা মেরুন রঙের সালোয়ার কামিজের পরে আর ঠোঁটে হালকা লিপস্টিক আর চোখে একটু কাজল দেয়, আর মাথায় একটা হিজাব বাঁধে ব্যাস। সে উজ্জ্বল শ্যামলা, তাই এতেই তাকে অনেক মায়াবী লাগে দেখতে। সে আজলানের সামনে গিয়ে বলে, আমি রেডি, চলুন। আজলান ওর দিকে তাকায়। ও থমকে যায়। তার বুকের স্পন্দন বেড়ে যায়। নিঃশ্বাস ঘন হয়ে আসে। তার প্রাণকে এত সুন্দর লাগছে। সে চোখ ফেরাতে পারে না। মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। বাইরে গেলে তো সবাই ওর প্রাণের দিকে তাকিয়ে থাকবে।
ওকে এইভাবে দেখার অধিকার শুধু আজলানের, আর কারো নয়। বিষয়টি মাথায় আসতেই ওর চোয়াল শক্ত হয়ে যায়। উঠে দাঁড়িয়ে জাইফার কাছে যায়। একটু একটু করে ওর দিকে এগিয়ে যেতে থাকে। তা দেখে জাইফা ভয় পেয়ে যায়। বলে, আন্ডারস্কোর, কি করছেন, এইভাবে এগিয়ে আসছেন কেন? বলেই শুষ্ক ঢোক গিলে। তখনের বিষয়টা এখনো তার মাথায় ঘুরছে। আবার কিছু করবে না তো এই লোক? আজলান জাইফার কাছে আসে। জাইফার কোমর ধরে তাকে আরো কাছে নিয়ে আসে। তারা এখন এতটাই কাছে, একে অপরের নিঃশ্বাস শুনতে পাচ্ছে। আজলানের নিঃশ্বাস জাইফার মুখে আছড়ে পড়ছে। জাইফা ভয়ে চোখ বন্ধ করে নেয়। অন্যরকম এক অনুভূতিতে তার গায়ের লোম দাঁড়িয়ে যায়। আজলান তার হাতের বৃদ্ধা আঙ্গুল দিয়ে জাইফার ঠোঁটের লিপস্টিক মুছে দেয়। আর তার সেই আঙুলটা তার নিজের মুখে পুরে নেয়। জাইফা চোখ খুলে এটা দেখে চোখ বড় হয়ে যায় আর বলে, এটা কি করলেন আপনি? আন্ডারস্কোর, তোমার লিপটা অনেক ইয়াম্মি লাগছিল হার্ট, তাই একটু টেস্ট করলাম আর কি। আর এগুলো কেন দিয়েছো তোমাকে এইভাবে, শুধু আমি দেখব? আন্ডারস্কোর, ছি, অসভ্য লোক, আপনি এটা কি করলেন? কাদো কাদো মুখ করে কথাটি বলল জাইফা। আন্ডারস্কোর, কেন হার্ট, একটু তোমাকে টেস্ট করলাম। এখন তো তোমাকে পুরোটা টেস্ট করার লোভ হচ্ছে। তুমি অনুমতি দিলে করতে পারি। বলেই বাঁকা হাসল। আন্ডারস্কোর, চুপ করুন অসভ্য লোক। ছাড়ুন আমাকে। ছাড়া পেতেই লজ্জায় ও রেগে রুম থেকে বেরিয়ে নিচে চলে যায়। আজলানও তার পিছু পিছু যায়। তারপর তারা দুইজন গাড়িতে গিয়ে বসে। আজলান গাড়ি স্টার্ট দেয় আর তারা গাড়ি নিয়ে বেরিয়ে যায়। আর এই দৃশ্য পিছন থেকে দেখে কেউ রাগে কটমট করতে থাকে। আর বলে, খুব তাড়াতাড়ি তোমার খেলা শেষ করব আজলান চৌধুরী। আর আমার মায়াবতীকে আমার করে নিব। বলেই বাঁকা হাসে। Kama 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 kama। গাড়ি এসে থামে একটা বড় শপিং মলের সামনে। তারা দুইজনই গাড়ি থেকে বের হয়। আজলান জাইফার হাত ধরে তাকে নিয়ে ভেতরে যায়। হঠাৎ শপিং মলে আসায় জাইফা অবাক হয়, তাই আজলানকে জিজ্ঞেস করে, আন্ডারস্কোর, হঠাৎ এইখানে নিয়ে এলেন যে? আন্ডারস্কোর, কারণ আমাদের বিয়েটা খুব সাধারণভাবে হয়েছে আর তোমাকে তেমন কিছু দিতে পারিনি, তাই তোমার যা যা প্রয়োজন আজকে তোমাকে কিনে দিব। আন্ডারস্কোর, কে বলল নেই আলমারি ভর্তি কত জামা কাপড়, আমার তো ওতেই হয়ে যেত। আর কিছুর প্রয়োজন নেই আমার। আপনি তো আগেই যথেষ্ট কিনে দিয়েছেন। আন্ডারস্কোর, ভুলে যেও না তুমি আজলান চৌধুরীর বউ, তাই তোমার স্বামী তোমাকে এর থেকেও অনেক বেশি কিছু দেওয়ার ক্ষমতা রাখে। আর ওগুলো তো আমার পছন্দের কেনা। এখন তোমার যা যা কমফোর্ট লাগে তুমি কিনে নাও। আন্ডারস্কোর, আমার মতো মেয়ের কাছে ওগুলোই অনেক। আমার আর কিছুর প্রয়োজন নেই। আপনি চলুন আমরা বাড়ি ফিরে যাই। আজলান বলে। আন্ডারস্কোর, বেশি কথা না বলে চুপচাপ আমার সাথে চলো। তারপর তারা অনেক শপিং করে। এবারও বেশিরভাগই আজলানি তাকে পছন্দ করে দেয়। আর সে চুপচাপ তাকিয়ে তাকিয়ে দেখে যায়। এরপর তারা একটা বড় রেস্টুরেন্টে যায় খাওয়ার জন্য। জাইফাকে খাবার অর্ডার দিতে বললে সে বলে, আন্ডারস্কোর, আপনি অর্ডার দিন। আজলান তাই খাবার অর্ডার দিয়ে দেয়। আর কিছুক্ষণ পর খাবার চলে আসলে আর তারা খেতে শুরু করে। হঠাৎ আজলান দেখে এক ছেলে খুব বাজেভাবে তার হার্টের দিকে তাকিয়ে বাজে ইঙ্গিত দিচ্ছে। তা দেখে রাগে ধপ করে তার কপালের রগ ভেসে ওঠে, চোখ রক্তবর্ণ ধারণ করে। সাথে সাথে টেবিল থেকে উঠে ওই ছেলেটার কাছে যায়। আর কলার ধরে উঠিয়ে ওর মুখে ঘুষি মারতে থাকে। হঠাৎ করে হাওয়ায় ছেলেটা কোন প্রতিরোধ করতে পারে না। ছেলেটার নাক ফেটে রক্ত বের হতে থাকে। সেই দিকে আজলানের কোন ধ্যান নেই, সে তার রাগ মেটাতে আরো জোরে জোরে মারতে থাকে। মারতে মারতে ছেলেটাকে আধমরা করে ফেলে। রেস্টুরেন্টে ম্যানেজার সহ সবাই ছুটে তাকে থামাতে আসে। জাইফা কিছু বুঝে উঠতে পারার আগেই এরকম একটা কাণ্ড হয়ে যায়। যখন বুঝতে পারে তখন অনেক দেরি হয়ে গেছে। ছেলেটা ততক্ষণে আধমরা হয়ে গেছে। জাইফা এতে অনেক ভয় পেয়ে যায়। সে দৌড়ে আজলানের কাছে যায় তাদের ছাড়াতে। আজলান আবার মারতে গেলে জাইফা তার হাত ধরে ফেলে আর বলে, কি করছেন আপনি, পাগল হয়ে গেছেন, এরকম মারছেন কেন ছেলেটাকে? আজলান জাইফাকে দেখে থেমে যায় আর রাগে চিৎকার করে বলে, বেশ করেছি, মেরেছি। ওকেই মেরাই ফেলবো আমি। বলেই আবার মারতে গেলে জাইফা তার হাত ধরে টেনে নিয়ে যায়। আন্ডারস্কোর, কি করছেন আপনি এগুলো? দেখুন সবাই দেখছে। কেন শুধু শুধু মারছেন ছেলেটাকে? আন্ডারস্কোর, ওর ভাগ্য ভালো, ও এখনো বেঁচে আছে। বলেই রাগে কাঁপতে থাকে। জাইফার দিকে তাকিয়ে দেখে ও অনেক ভয় পেয়ে আছে।
তার হার্টের ভীতু চেহারা দেখে ওর রাগটা একটু কমে আসে আর তাই জাইফার কাছে গিয়ে ওর মুখটা 2 হাতে আজলায় নিয়ে বলে, ও আমার হার্টের দিকে বাজেভাবে তাকিয়েছে, ওর ভাগ্য ভালো ওর চোখ দুটো আমি এখনো অক্ষত রেখেছি। আমার হার্টের দিকে তাকানোর পরিণাম যে কি হতে পারে সেটা আমি ওকে বোঝাবো। তাই বলে আপনি উনাকে এত বাজে ভাবে মারবেন? যদি ছেলেটা মরে যেত? ছেলেটার জন্য তার প্রাণের চিন্তা দেখে আজলানের ভালো লাগে না। তোমার চিন্তা শুধু আমাকে নিয়ে থাকবে হার্ট। আর কারো জন্য ভাবার অধিকার তোমার নেই। তাহলে সেই কারণ আমি এই দুনিয়ায় রাখবো না, বুঝেছ? এত ঠান্ডা কথার হুমকি শুনে জাইফা ঘাবড়ে যায়, কিন্তু এটা বুঝে গেছে যে এই লোকের মাথায় কোন সমস্যা আছে। নইলে এভাবে কেউ কাউকে মারতে পারে। আজলান আর জাইফা যখন বাড়ি ফিরে আসে, জাইফা দেখে ড্রয়িং রুম বাড়ির সবাই ও অচেনা 2 জন মহিলা বসে আছে, একজন মধ্যবয়স্ক মহিলা ও আরেকজন অল্প বয়সী একটি মেয়ে। পরনে তার ওয়েস্টার্ন ড্রেস। বাড়ির সবাই মিলে তাদের সাথে গল্প করছে। জাইফা তাদেরকে চেনে না। আর আজলান যখন জাইফার হাত ধরে উপরের দিকে উঠছিল তখনই সেই মহিলা আজলানকে ডাক দেয় আর বলে, আজলান কেমন আছো? ফুফুকে দেখেও উপরে উঠে যাচ্ছ যে? সরি ফুপি, আমি অনেক টায়ার্ড তো তাই দেখতে পাইনি। তোমরা কবে এলে? এই তো কাল এসেছি। তা শুনলাম তুমি নাকি বিয়ে করেছ। তা শুনে কি আর থাকা যায়, তাই চলে আসলাম তোমার বউ দেখতে। কি এমন মেয়ে যে আমাদের আজলান তার ভাইয়ের হবু বউকে উঠিয়ে নিয়ে গিয়ে বিয়ে করেছে? বলেই তাচ্ছিল্য হাসল। এরা হচ্ছে আজলানের ফুপু ও আর তার একমাত্র মেয়ে ছাইমা। তারা লন্ডনে থাকে। তাকই তোমার বউ একটু আমরাও দেখি, যার জন্য আমাদের বাড়ির 2 ছেলেই পাগল। ঠেস মেরে কথাটি বলে তার ফুফু জাইফাকে সামনে এনে আজলান তাকে একপাশ থেকে জড়িয়ে ধরে কাছে এনে বলে, এই হচ্ছে আমার বউ, আমার হার্ট। জাইফার দিকে তাকিয়ে বলে। জাইফা হালকা হাসি দিয়ে মিসেস শাহানা ফুফুর দিকে তাকিয়ে তাকে সালাম দেয়। তাকে দেখে ছাইমার আগে কটমট করে ওঠে। আর তাচ্ছিল্য করে বলে, তো এই সেই মেয়ে, যার জন্য আজলান চৌধুরী এত কাণ্ড ঘটিয়ে ফেলল। তুমি কি দেখে একে বিয়ে করলে আজলান? না আছে রূপ, না আছে স্ট্যাটাস। শাট আপ। আমার হার্টকে নিয়ে কিছু বললে আমি ভুলে যাব তুই আমার ফুফাতো বোন। রেগে চিৎকার দিয়ে কথাটি বলে আজলান। আর জাইফার এগুলো শুনে চোখ টলমল করে পানি চলে আসে। কাউকে দেখাতে চায় না তাই নিচের দিকে তাকিয়ে থাকে। আজলানের চোখ তা ফাঁকি দিতে পারে না। তা দেখে তার রাগে চোয়াল শক্ত হয়ে যায়। তাই সবার সামনে জাইফাকে কোলে তুলে নেয়। জাইফা এত কষ্টের মাঝেও লজ্জা পেয়ে যায়। পড়ে যাওয়ার ভয় আজলানের শার্ট খামচে ধরে। আজলান কাউকে পরোয়া না করে তাকে নিয়ে উপরে চলে যায়। তা দেখে ছাইমা দাঁতে দাঁত পিষে অগ্নিদৃষ্টি নিয়ে তাদের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। আর মনে মনে বলে, তোমার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল আজলান। মাঝখান দিয়ে এই মেয়েটা এসে সবকিছু নষ্ট করে দিল। ছাড়বো না আমি এই মেয়েটাকে। এত সহজে আমি তোমাকে অন্য কারো হতে দিব না। তার জন্যই তো আমার এখানে আসা, বলেই শয়তানি হাসি দেয়। এবার তোমাদের সুখের দিন শেষ করতে আমি এসে গেছি। Kama 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 kama। আজলান রুমে এসে জাইফাকে নামিয়ে দেয়। আর বলে, যাও ফ্রেশ হয়ে আসো। জাইফার মন খারাপ থাকায় সে আর কিছু না বলে বাথরুম ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে বের হবার পর বারান্দায় চলে যায় মন ভালো না থাকায়। আজলানও ফ্রেশ হয়ে বের হয়ে দেখে জাইফা রুমে নেই। তাকে খুঁজতে খুঁজতে বারান্দায় যায়। গিয়ে দেখে, তার প্রাণ মন খারাপ করে আকাশের দিকে তাকিয়ে আছে। তাই সে গিয়ে জাইফাকে পিছন থেকে কোমর জড়িয়ে ধরে তার কাঁধে থুতনি রাখে। হঠাৎ করে পুরুষওয়ালী গভীর ছোঁয়ায় জাইফা ভয় কেঁপে ওঠে। মাথা ঘুরিয়ে আজলানকে দেখে শান্ত হয়। আজলান জাইফার কাঁধে থুতনি রেখে বলে, হার্ট মন খারাপ। না। তাইলে এইখানে এসে এভাবে দাঁড়িয়ে আছো কেন? এখন কি আপনার জন্য এখানেও আসতে পারবো না? আজলান হাসে। জানে তার প্রাণের ওই কথাগুলো শুনে মন খারাপ হয়েছে। কথাটা ভাবতেই তার মাথায় রাগে আগুন জ্বলে ওঠে। ছাইমার জন্য তার হার্টের মন খারাপ হয়েছে, ওকে তো পরে দেখে নেবে, আপাতত তার হার্টের মন ভালো করতে হবে। তাই দুষ্টু হেসে বলে, যান চলো না বাসরটা সেরে ফেলি। অসভ্য লোক আবার শুরু হয়ে গেছেন।
ছাড়ুন আমাকে। আন্ডারস্কোর কেন প্রাণ, এতক্ষণ তো সব ঠিকই ছিল, তাহলে এখন ছাড়তে বলছো কেন? ছাড়বো না, আমার এখন অনেক বাসর বাসর পাচ্ছে। মুখে দুষ্টু হাসি রেখে কথাটি বলে। আন্ডারস্কোর তো করুন বাসর। কে মানা করেছে? শুধু আমাকে ছাড়ুন। আন্ডারস্কোর তোমাকে ছাড়লে বাসর করব কিভাবে জান? একা একা খেলে মজা নেই তো। খেলায় একজন প্রতিপক্ষ থাকতে হয় জানো না? জাইফা লজ্জায় ছাড়া পাওয়ার জন্য কিছু না পেরে আজলানের হাতে কামড় দেয়। ব্যথা পেয়ে আজলান তাকে ছেড়ে দেয়। জাইফা ছাড়া পেয়ে দৌড়ে বারান্দা থেকে রুমে চলে আসে। আন্ডারস্কোর উহহ, কি নির্লজ্জ ঠোঁটকাটা লোকের পাল্লায় পড়লাম আমি। খোদা রক্ষা করো। আজলানকে গালি দিতে দিতে নিচে আলিফার কাছে যায়। নিচে নামার সময় ছাইমার মুখোমুখি হয়। ছাইমা এই সুযোগ হাতছাড়া করে না। তাই নিজের মনের রাগ মেটাতে জাইফাকে বলে, আন্ডারস্কোর এই মেয়ে দেখে চলতে পারো না? দেখে তো মনে হচ্ছে কোন ম্যানারই জানো না। তাকি দিয়ে আজলানকে পটালে? রূপ নাকি শরীর? আজলানের রুচি এতটাও খারাপ নয়। হয়তো কিছুদিন ব্যবহার করে মজা নেওয়া শেষ হলে আজলান তোমাকে টিস্যুর মতো ছুঁড়ে ফেলে দেবে। তোমাদের মতো মেয়েদেরকে ব্যবহার করা যায়, ঘরের বউ বানানো যায় না। তাচ্ছিল্য করে কথাগুলো বলে। কথাগুলো শুনে জাইফার চোখে পানি চলে আসে। সে কি এতটাই সস্তা যে সবাই তাকে ব্যবহার করবে? জাইফা বলে, আন্ডারস্কোর এইসব কি বলছেন আপনি আপু? আন্ডারস্কোর কেন, অন্য কিছু আশা করেছিলে নাকি? শোনো, আজলানের সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল, মাঝখান দিয়ে তুমি এসে আমাদের জীবনে বাধা হয়ে দাঁড়িয়েছ। নিশ্চয়ই আজলানকে নিজের শরীর দিয়ে ভুলিয়েছ। নয়তো তোমাদের মতো মেয়ের দিকে ও ফিরেও তাকায় না। ও আমাকে ভালোবাসে, আমাদের অনেক গভীর সম্পর্ক ছিল, বোঝই তো। আর খুব শীঘ্রই আমরা বিয়ে করব। তোমাকে ব্যবহার করা শেষ হলে ঠিকই ডাস্টবিনে ফেলে দেবে। তাই ওর জীবন থেকে যত দ্রুত সম্ভব সরে যাও। মনে মনে শয়তানি হাসি দিয়ে কথাগুলো বলে। আন্ডারস্কোর আমি থাকতেও চাইনি। তিনি আমাকে জোর করে রেখেছেন। জোর করে আটকে রেখেছেন, তার জীবনে ছেড়ে দিলে আমি অবশ্যই চলে যাব। আপনাকে বলতে হবে না। ধন্যবাদ ফ্রিতে এত উপদেশ দেওয়ার জন্য। বলেই জাইফা নিচে চলে যায়। আন্ডারস্কোর কত সাহস এই মেয়ের, আমার মুখে মুখে কথা বলে, আমিও দেখব তুমি কিভাবে এই বাড়িতে থাকো। বলেই রাগে ফুঁসতে ফুঁসতে সেখান থেকে চলে যায়। Kama 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 kama। জাইফা আলিফার রুমে গিয়ে দেখে আলিফা ফোনে কিছু করছে। তাই জাইফা তার কাছে গিয়ে বসে বলে, আন্ডারস্কোর কি করছিস? আন্ডারস্কোর আলিফা ফোন থেকে চোখ সরিয়ে বলে, কিছু না, এই তো ফোন চালাচ্ছি। তুই কখন এলি? আন্ডারস্কোর এই তো সবে এলাম, তুই ফোনে ব্যস্ত ছিলি তাই খেয়াল করিসনি। আন্ডারস্কোর ওহ, তোর কি মন খারাপ? আন্ডারস্কোর কেন হঠাৎ এটা জিজ্ঞেস করলি? আন্ডারস্কোর তোর মুখটা অনেক মলিন লাগছে। জানি তুই তখন ছাইমা আপুর কথায় অনেক কষ্ট পেয়েছিস। আসলে আপু অনেক আগে থেকেই ভাইয়াকে পছন্দ করত। তার সাথে ভাইয়ার বিয়ে ঠিক হওয়ার কথা ছিল। তোদের এই বিয়েটা সে মেনে নিতে পারেনি হয়তো। তাই তোকে ওইগুলো বলেছে। আর কে কি বলল তা নিয়ে মন খারাপ করবি না। মুখ গোমরা করে রাখলে তোকে একটুও ভালো লাগে না। তাই সব সময় হাসবি। আন্ডারস্কোর নারে, মন খারাপ করার কি আছে? তিনি যা বলেছে ঠিকই তো বলেছে। আমি এই বাড়ির বউ হওয়ার যোগ্য না। আমি তো চাইনি এই বাড়ির বউ হতে। তারপরও ভাগ্য আমাকে আজকে এখানে এনে দাঁড় করিয়েছে। আন্ডারস্কোর একদম উল্টাপাল্টা কথা বলবি না। দুই যোগ্য না হলে কি আমার দুই ভাই তোর জন্য এভাবে পাগল হয়? কথাটা খারাপ শোনালেও আমার আফনান ভাইয়ের জন্য কষ্ট হচ্ছে। বাড়িতেও এখন আর ঠিক করে আসে না। কোথায় থাকি কি করে ওই জানে। তোকে অনেক ভালোবাসতো ভাইয়া। ভাইয়ের কথা বলেই আলিফা মন খারাপ করে। আন্ডারস্কোর আমার জন্যই তোদের পরিবার এত অশান্তি, তাই না রে? আমার উচিত এখান থেকে চলে যাওয়া। আমি চেষ্টা করব যেন উনি আমাকে ডিভোর্স দেয়। আন্ডারস্কোর এই কথা ভুলেও মুখে আনিস না। ভাইয়া জানতে পারলে তোকে মেরাই ফেলবে। আন্ডারস্কোর যা করার করবে, তবুও আমি এই বাড়িতে থাকবো না আর। তোদের আর অশান্তি দিতে চাই না। আন্ডারস্কোর আচ্ছা, এসব কথা পরে হবে। এখন চল ডিনার করে আসি। বলেই জাইফার হাত ধরে রুম থেকে বেরিয়ে খাবার রুমের দিকে যায়। খাবার টেবিলে গিয়ে দেখে ছাইমা আজলানের পাশে বসে খাবার খাচ্ছে। তা দেখে না চাইতেও জাইফার একটু কষ্ট হয়। সে অন্য চেয়ারে আলিফার পাশে বসতে যাবে, তখনই আজলান তাকে ডাক দেয়। আন্ডারস্কোর হার্ট, এখানে এসো। আলিফা জাইফাকে চোখের ইশারায় যেতে বলে।
জাইফা আজলানের দিকে এগিয়ে যেতেই আজলান জাইফার হাত ধরে তার কোলে বসিয়ে দেয়। জাইফা লজ্জায় উঠে যেতে চায়। আজলান বলে, একদম ওঠার চেষ্টা করবে না। চুপচাপ এখানে বসো, আর হা করো। আজলান জাইফার মুখের সামনে খাবার ধরে। জাইফা আজলানের চোখ রাঙানি দেখে আর ওঠার সাহস পায় না। তাই আর কি করার, আজলানের হাত থেকেই খেতে শুরু করে। আর লজ্জায় বারবার আর চোখে টেবিলের সবার দিকে তাকাতে থাকে। তা দেখে আজলান বলে, ফোকাস অন মি হার্ট, নো নিড টু লুক অ্যারাউন্ড। আমার দিকে মনোযোগ দাও হার্ট, আশেপাশে দেখার দরকার নেই। তা দেখে ছাইমার আগে ফুঁসতে থাকে। তার আজলানের পাশে বসার উদ্দেশ্যই বিফলে গেল তাই। রাত অনেক হয়েছে, ছাদে এক কোণে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে এক পুরুষ বিষণ্ণ মনে সিগারেট টানছে, যেন সিগারেটের ধোঁয়ায় তার কষ্টগুলো এইভাবে উড়িয়ে দিতে চাচ্ছে। তখনই পিছন থেকে কেউ বলে, নিজের ভালোবাসার মানুষকে বড় ভাইয়ের বউ হিসেবে মেনে নিয়ে কি দেবদাস সাজতেন চাইছো? কেমন পুরুষ তুমি? তার কণ্ঠে ছিল তাচ্ছিল্য। পুরুষটি পিছনে ফিরে দেখে তারই ফুফাতো বোন ছাইমা। হ্যাঁ, পুরুষটি আফনান। সে বাঁকা হেসে বলে, এই আফনান কিছু চাইলে তা নিজের করেই ছাড়ে। আর তা কিভাবে ছিনিয়ে নিতে হয় তা এই আফনান চৌধুরী খুব ভালো করে জানে। তাই নাকি? তাহলে ওরা এখনো হাসিমুখে সংসার করছে কিভাবে? নাকি তুমি হার মেনে নিয়েছ? কথাটি শুনে পুরুষটির রাগে চোয়াল শক্ত হয়ে যায়। খুব তাড়াতাড়ি আমি ওই আজলানের কাছ থেকে আমার মায়াবতীকে ছিনিয়ে নেব। কয়টা দিন আজলান চৌধুরী সুখ করে নিক, তারপরে আমি আমার খেলা শুরু করব। কি প্ল্যান করলে তাহলে? কথাটি শুনে আফনানের ভ্রু কুঁচকে যায় আর বলে, এত কথা আমি তোকে কেন বলবো? আর তুই হঠাৎ এইসব জিজ্ঞেস করছিস কেন? কি মতলব তোর? ঠোঁটের কোণে শয়তানি হাসি রেখে ছাইমা বলে, কারণ তোমার আর আমার উদ্দেশ্য এক। আমরা এই খেলার একই পক্ষের মানুষ, তাই হাত মেলাতে এসেছি। মানে? মানেটা খুব সোজা, তুমি ওই মেয়েটাকে চাও আর আমি আজলানকে। আর যে কোনো মূল্যে আমার আজলানকে চাই। তাই আমরা একই পথের যাত্রী। তাই তোমার সাথে হাত মিলাতে এসেছি। এই খেলায় তুমি আমাকে পাশে পাবে। আমার কাউকে দরকার নেই। আমি নিজেই আমার মায়াবতীকে আমার করে নেব। ভেবে বলছো? আজলান কিন্তু এত সহজে ওই মেয়েটাকে ছাড়বে না। তুমি এই খেলায় একা কিছুই করতে পারবে না। তাই আমাকে তোমার সঙ্গে নেও। এতে তোমারও লাভ আমারও লাভ। তোকে বিশ্বাস করব কিভাবে আমি, যদি আমার সাথে বেইমানি করিস? একবার বিশ্বাস করেই দেখ। আমিও ওদের আলাদা করতে চাই। নইলে তোমার কাছে কেন আসতাম বলো? আফনান তবুও সন্দিহান চোখে তাকিয়ে বলে, আচ্ছা ভেবে দেখব। কি? তোকে আমার দলে নেওয়া যায় কিনা? তাহলে তোমার প্ল্যানটা কি বলো? আমি যেভাবে বলবো আজকে থেকে সেভাবেই কাজ করবি। বেইমানি করলে আমি ভুলে যাব তুই কে। আমি আমার পথে কোন কাটা রাখি না। ঠিক আছে, তাহলে আমি আসি। কেউ দেখলে সন্দেহ করতে পারে। ঠিক আছে, যা। আফনান ভাবতে থাকে, আজকে থেকেই তাকে খেলা শুরু করতে হবে। আর যা করার খুব তাড়াতাড়ি করতে হবে। রাত অনেক হয়েছে, আজলান রুমে এসে দেখে জাইফা আজকেও বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। তাই পিছন থেকে জাইফাকে ঝাপটে ধরে। আজলানের হাত এখন জাইফার কোমরে আর তার নিঃশ্বাস জাইফার ঘাড়ে আছড়ে পড়ছে। জাইফা তাই আবারও পুরুষালী ছোঁয়ায় কেঁপে ওঠে। কিন্তু গায়ের পারফিউমের ঘ্রাণটা তার পরিচিত হয়ে গেছে এই কদিনে। সে জানে এটা কে হতে পারে। আর এই রকম অধিকার কেই বা দেখাতে পারে। তবুও অজানা আবেগে তার হৃদস্পন্দন বেড়ে যায়। পুরো কাজ জুড়ে শীতল স্রোত বয়ে যায়। তবুও ঠায় সেখানে দাঁড়িয়ে থাকে। এখানে কি করছো হার্ট? তুমি জানো না তোমাকে এক মুহূর্ত না দেখলে আমার পাগল পাগল লাগে। কিছু না, এমনি মা বাবার কথা মনে পড়ছিল তাই। তাদের কথা চিন্তা করে মন খারাপ করছো হার্ট? মন খারাপ করো না হার্ট, একদিন তোমাকে তাদের কাছে নিয়ে যাব। তোমাকে নিয়ে তাদের কবর জিয়ারত করে আসব। এবার একটু হাসো হার্ট, তোমার মন খারাপ দেখলে আমার কষ্ট হয়। এতই যখন আমাকে নিয়ে চিন্তা, তাহলে ছেড়ে দিন আমাকে। দয়া করে ডিভোর্স দিন আমাকে।
আমি আর এইসব সহ্য করতে পারছি না। এগুলো শুনে রাগে আজলানের চোয়াল শক্ত হয়ে যায়, মাথায় আগুন জ্বলে ওঠে, শুধু একটা কথাই মাথায় ঘুরতে থাকে যে তার হার্ট তাকে ছেড়ে যেতে চায়। তা ভাবতেই আরো কঠোর হয় তার চোয়াল। রাগে জাইফাকে ঘুরিয়ে এক হাত দিয়ে তার কোমর খামচে ধরে আর এক হাত দিয়ে জাইফার চোয়াল চেপে ধরে। হঠাৎ করে হওয়ায় জাইফা আজলানের এই ভয়ঙ্কর রূপ দেখে ভয় কেঁপে উঠে, আর ব্যথায় চোখ খিচে বন্ধ করে ফেলে। আজলানের নখ তার কোমরে গেঁথে যায়। হয়তো সেখান থেকে রক্ত বের হচ্ছে। আর চোয়াল তো মনে হয় ভেঙেই যাবে। ব্যথায় চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে। আন্ডারস্কোর, কি বললি তুই? আর একবার বল। এই মুখ দিয়ে কোন সাহসে এই কথা বলেছিস? আমাকে ডিভোর্স দিয়ে তুই ওই আফনানের কাছে যাবি তাই না? আমি বেঁচে থাকতে তা কখনো হতে দেব না। তুই শুধু আমার। যতদিন বেঁচে আছিস ততদিন আমার হয়ে তোকে থাকতে হবে। না হলে জানে মেরে ফেলবো আর তোর লাশের সাথে আমি সারা জীবন কাটিয়ে দেব। কথাগুলো বলে আরো জোরে জাইফার চোয়াল চেপে ধরে রাগে ফুঁসতে থাকে। জাইফা অনেক কষ্টে বলে, মেরে ফেলুন আমাকে, তাও আর কারো কাছে বোঝা হয়ে থাকতে চাই না। আপনার জন্য আজ আমি সবার চোখে দোষী। আমার মতো মেয়েকে আপনার পাশে মানায় না। হয়তো 2 দিনের মোহে পড়ে আপনি এগুলো করছেন। আর সবার তিক্ত কথা শুনতে শুনতে আমি ক্লান্ত। আমিও তো মানুষ। তখন আমার কেমন লাগে একবারও ভেবে দেখেছেন? আমি তো এই জীবন চাইনি বলুন। কাঁদতে কাঁদতে জাইফা কথাগুলো বলে। আন্ডারস্কোর, কে কি বলেছে তোমাকে হার্ট? একবার নাম বলো শুধু। আন্ডারস্কোর, নাম বললে কি করবেন? তার থেকে আমাকে ছেড়ে দিন। আমার থেকেও ভালো কাউকে ডিজার্ভ করেন আপনি। বলেই চোখের পানি ফেলতে থাকে। আন্ডারস্কোর, কি হয়েছে তোমার প্রাণ? আমার দিকে তাকাও। আইম সরি, প্লিজ কান্না থামাও। হার্ট, কান্না থামাও, আমার কষ্ট হচ্ছে তো। বলেই পাগলের মতো জাইফার সারা মুখে চুমু খেতে থাকে। আর বারবার সরি বলতে থাকে। আজলানের এইরকম করাই জাইফা অবাক হয়ে কান্না বন্ধ করে দেয়। তা দেখে আজলান তাকে পাঁচকোলা করে কোলে তুলে রুমে নিয়ে এসে বিছানায় শুইয়ে দেয়। আর পাগলের মতো কিছু বিড় করে বলতে থাকে। জাইফা তা দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে। আর ভাবতে থাকে এই মানুষটার এখনের রূপের সাথে আগের রূপের কোন মিল নেই। একটু আগেও কতটা হিংস্র হয়েছিল। এসব ভাবতে ভাবতে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তাই আজলান কখন যে তার অনেক কাছে চলে এসেছে তা খেয়ালই করে না। আন্ডারস্কোর, জান, এইভাবে কি দেখছো? এইভাবে তাকিয়ে থাকলে আমি কিন্তু কন্ট্রোললেস হয়ে যাব। বলেই জাইফার দিকে ঘোর লাগা চাউনিতে চেয়ে থাকে। আর আস্তে আস্তে জাইফার ঠোঁটের দিকে এগোতে থাকে। জাইফাও যেন এক ঘোরের মধ্যে চলে যায়। তার শরীর মনে হয় কেউ অবশ করে রেখেছে। সে বুঝেও কিছু করতে পারে না। আর বাধা দিয়েও বাকি হবে। তার স্বামীর তো অধিকার আছে তার উপর। এটা তো তার হক। আজলান তার ওষ্ঠদয় দিয়ে জাইফার ওষ্ঠদয় চেপে ধরে, মিলিত হয় তাদের 2 ওষ্ঠদয়। দুজনই যেন কোনো ঘোরের মধ্যে আছে। আজলান প্রথমে আস্তে আস্তে চুমু দিলেও পরে বেপরোয়া হয়ে যায়। ধীরে ধীরে চুমুর বদলে কামড় দিতে থাকে। আর বেপরোয়া ভাবে তার হাত সারা শরীরে বিচরণ করতে থাকে। ব্যথায় জাইফার হুঁশ ফিরে আসে। তখনই ছাড়া পাওয়ার জন্য ছটফট করতে থাকে। কিন্তু আজলানের জিম করা শরীরের শক্তির সাথে পেরে ওঠে না। তাই ব্যথায় শব্দ করে কান্না করে দেয়। কান্নার শব্দ শুনে আজলানের হুঁশ আসে। তাই সাথে সাথেই জাইফাকে ছেড়ে দেয়। আর বলে, আন্ডারস্কোর, এখন আর সরি বলবো না হার্ট। বলেছিলাম না তুমি কাঁদবে শুধু আমার দেওয়া সুখের যন্ত্রণায়। তাই আজ এইটুকুই থাক। বাকিটা না হয় তোমায় অন্য একদিন কাঁদাব। বলেই মুখে দুষ্টু হাসি রেখে জাইফার কপালে চুমু দিয়ে তাকে বুকে জড়িয়ে নিয়ে ঘুম পাড়িয়ে দিতে থাকে। জাইফাও স্বামীর উষ্ণ বুকে হয়তো শান্তি খুঁজে পায়, তাই ঘুমের কোলে ঢলে পড়ে। আর আজলান জাইফা ঘুমিয়ে গেছে দেখে আস্তে করে উঠে জাইফাকে বালিশে শুইয়ে দেয়। আর জাইফার জামা উদর থেকে উঠিয়ে দেখে সেখানে তার নখের দাগ বসে রক্ত জমাট বেঁধে আছে। আজলা সেখানে মুখ ডুবিয়ে কতক্ষণ ছোট ছোট চুমু দিতে থাকে। আর সেখানে মলম লাগিয়ে দেয়। তারপর তার হার্টকে বুকে নিয়ে শান্তিতে ঘুমের দেশে পাড়ি জমায়। গভীর রাতে জাইফার ঘুম ভেঙে যায়, মনে হচ্ছে কেউ আষ্টেপৃষ্ঠে তাকে জড়িয়ে ধরে আছে, দম বন্ধ হওয়ার মতো অবস্থা। ঘুম ভেঙে চোখ খুলে দেখে এটা আর কেউ না, আজলান। আর সে ছাড়া এই কাজ করার কারই বা এত সাহস? তা দেখে না চাইতেও তার মুখে এক চিলতি হাসি ফুটে ওঠে। আজলানের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে ভাবে, কে বলবে এই লোক জেগে থাকলে একদম বাঘ, আর এখন কত নিঃস্বপাপ লাগছে দেখতে। আর তার মেয়েদের মতো ঠোঁটের পাশের তিলটা তার মুখটাকে আরো আকর্ষণীয় করে তুলছে। বারবার না চাইতে সেই দিকে চোখ যাচ্ছে। এই লোক এত সুন্দর। ঘুমন্ত অবস্থায় সুন্দর লাগছে দেখতে। হুঁশ আসতে বুঝতে পারে সে কেন এতক্ষণ এই বজ্জাত লোকের দিকে তাকিয়েছিল। তার এই মুখটার দিকে তাকিয়ে থাকতে আমার এত ভালো লাগছে কেন?
তার মনে কি আস্তে আস্তে এই লোকটা আমার মনে জায়গা করে নিচ্ছে। না না, আমি এইসব কি ভাবছি? আমি তো ওনার সাথে থাকতে চাই না। খুব শীঘ্রই আমি ওনাকে ডিভোর্স দিয়ে দেব। আমি মুক্তি চাই ওনার থেকে। আর ছাইমা আপুর তো বিয়ে হওয়ার কথা ছিল তার সাথে। হয়তো তাদের কোন সম্পর্ক ছিল? আমি তাদের মাঝখানে চলে এসেছি। আমি তাদের পথ থেকে সরে দাঁড়াবো। এইসব ভাবতে ভাবতে কখন যেন ঘুমিয়ে যায়। Kama 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 kama। সকালে আজলান রেডি হচ্ছে অফিস যাওয়ার জন্য। আর তখনই জাইফা আসে তার কাছে। আর বলে, শুনুন, আমি পড়াশোনা করতে চাই। অনেকদিন হয়েছে কলেজে যাইনি, তাই আজ থেকে কলেজে যাব। আপনাকে জানানোর প্রয়োজন মনে করেছি তাই জানালাম। টাই বাঁধতে বাঁধতে আজলান ভুরু কুঁচকে তাকায় জাইফার দিকে আর বলে, কেন হার্ট, তোমার স্বামীর কি টাকা পয়সা কম হয়ে গেছে যে তোমাকে পড়াশোনা করতে হবে? আমি তো তোমাকে দিয়ে চাকরি করাবো না। তুমি আমার রাজ্যের রানী, রানীদের কাজ শুধু সেবা নেওয়া আর হুকুম করা। বুঝেছ? তাই তোমাকে কলেজে যেতে হবে না। যা পড়েছ ওই পর্যন্তই। আমি আপনার অনুমতি চাইনি। আমি আমার সিদ্ধান্ত জানিয়েছি। আর আপনার কাছে টাকাও চাইনি। আমি আমার পড়াশোনার খরচ নিজে চালিয়ে নেব। আমার মনে হয়েছে আপনাকে বলা প্রয়োজন তাই বলেছি। বলেই সেখান থেকে চলে যায়, কলেজ যাবার জন্য রেডি হতে। আর 15 মিনিট পর ফ্রেশ হয়ে রেডি হয়ে বাথরুম থেকে বের হয়। আজলান তা দেখে বলে, ঠিক আছে, যেতে পারবে এক শর্তে। শর্ত মানলে বলো, তাহলেই যেতে দেব। কি শর্ত? কলেজে তোমার কোন বন্ধু থাকতে পারবে না। বিশেষ করে ছেলের ফ্রেন্ড। কারো সাথে তুমি কথা বলতে পারবে না। আর রোজ আমার সাথে কলেজে যেতে হবে আর আমার সাথে বাড়ি ফিরতে হবে। শর্তে রাজি থাকলে বল, তবেই যেতে দেব। আমি কেন আপনার এত শর্ত মানতে যাব? উদ্ধৃতি চিহ্ন। তবে তো তুমি এক পাও এই বাড়ি থেকে বের হতে পারবে না। বের হলে পা ভেঙে বাড়িতে বসিয়ে রাখব। যেন আর কোথাও না যেতে পারো। জাইফা মনে মনে ভাবে, উফফো, মহা ঝামেলায় পড়লাম তো। শর্ত না মানলে তো এই লোক মনে হয় যেতেই দিবে না। এখন কি করি? ভেবে বলে, আচ্ছা ঠিক আছে, মানলাম আপনার শর্ত। কিন্তু আমারও একটা শর্ত আছে। কি? আমার সাথে তবে আলিফাকেও নিয়ে যেতে হবে। আমি একা আপনার সাথে যাব না। আজলান রেগে ধমক দিয়ে বলে, তোমাকে বলেছি না এই বাড়ির কারো সাথে মিশবে না। আর আমি কাউকে নিয়ে যেতে পারবো না। বাড়িতে আরো গাড়ি আছে, সেটা দিয়ে চলে যাবে। আর বেশি বাড়াবাড়ি করলে তোমার কলেজে যাওয়াই বন্ধ করে দেব। এখন তুমি বলো কি করবে? জাইফার আর কি কারার আজলানের ধমক শুনেই বুঝেছে এখন রেগে গেছে। আর রাগলে কতটা হিংস্র হয় তা মনে পড়ে তার এখনো গলা শুকিয়ে যাচ্ছে। রেগে গিয়ে কিনা তার কলেজ যাওয়াই বন্ধ করে দেয়। তার থেকে চুপ থাকাই ভালো। অগত্যা আর কি করার, মন খারাপ হলেও জাইফাকে তা মেনে নিতে হয়। এখন একটু কাছে আসো তো হার্ট। তোমাকে মর্নিং কিস দিয়ে নেই। জাইফা শুনেই লজ্জায় বলে, ছি, নির্লজ্জ লোক। আপনি থাকুন, আমি গেলাম। বলেই দ্রুত রুম থেকে বেরিয়ে যায়। বলা যায় না এই লোক আবার কখন কি করে বসে। আজলানও হাসতে হাসতে তার পিছু পিছু রুম থেকে বেরিয়ে যায়। ডাইনিং টেবিলে বসে চৌধুরী বাড়ির সবাই সকালের ব্রেকফাস্ট করছে। আর জাইফা ও আজলান তখনই দুইজন একসাথে সিঁড়ি দিয়ে নিচে নামছে। তাদের দেখে দাদি বলে, আজলান ব্রেকফাস্ট করে যাও। দাদির কথা শুনে সবাই তাদের দিকে তাকায়। না দাদি, আমি আমার বউকে নিয়ে বাইরে খেয়ে নিব। আমি যার তার সাথে বসে খেতে চাই না। দাদি যখন বলছে তখন খেয়ে যাই না হয়। বাকিটা বলার আগেই আজলান জাইফার দিকে চোখ গরম করে তাকায়। তা দেখে জাইফা চুপ হয়ে যায়। আর তার কাছে গিয়ে তার হাত ধরে সবার সামনে থেকে হনহন করে বেরিয়ে যায়। তাদের যাওয়ার দিকে দুইজন ব্যক্তি রেগে কটমট করে তাকিয়ে থাকে। Kama 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 kama। আজলান ও জাইফা একটা রেস্টুরেন্টে ঢুকে ব্রেকফাস্ট করে নেয়। তারপর তারা জাইফার কলেজের সামনে আসে। জাইফা গাড়ি থেকে নামতে গেলে আজলান তার বাহু ধরে তাকে কাছে টেনে নেয়। কি হলো, যেতে দিন।
আন্ডারস্কোর যাবে তো, তোমাকে কতক্ষণ দেখব না হার্ট, তাই এখন একটু ভালো করে দেখে নেই, আর একটু আদর করে নেই মন ভরে। বলেই জাইফাকে আরো কাছে টেনে নেয়, আর কপালে থাকা অবাধ্য চুলগুলো কানের পিছে গুজে দিয়ে শব্দ করে কপালে চুমু খায়। জাইফা অদ্ভুত শিহরণে চোখ বন্ধ করে ফেলে। অনুভব করে তার কপালে আজলানের পুরুষালী রুক্ষ ঠোঁটের পরশ। অদ্ভুত ভালো লাগায় শরীরের শিহরণ ছড়িয়ে পড়ে। আজলান কিছুক্ষণ পর তাকে ছেড়ে দেয়। ছাড়া পেয়ে জাইফা লজ্জায় দ্রুত গাড়ি থেকে নেমে যায়। আজলান গাড়ির জানালা দিয়ে ডেকে বলে, আন্ডারস্কোর যা বলেছি মাথায় থাকে যেন, নইলে তোমার জন্যই খারাপ হবে। আর সাবধানে থাকবে, আমি নিতে আসব, আমি না আসলে ড্রাইভারকে পাঠিয়ে দেব। বলেই গাড়ি নিয়ে চলে যায়। জাইফা অনেক দিন পর কলেজে আসে, তাই সব কিছু কেমন অন্যরকম লাগছে তার কাছে। চারদিকে তার বান্ধবী তুলিকে খুঁজতে থাকে। তারা তিন বান্ধবী, বলা যায় বেস্ট ফ্রেন্ড, একে অপরের প্রাণ। সে, আলিফা আর তুলি। দূরেই তুলিকে দাঁড়িয়ে থাকতে দেখে তার কাছে দৌড়ে যায়। তুলিও তাকে দেখে দৌড়ে তার কাছে গিয়ে একে অপরকে জড়িয়ে ধরে। আন্ডারস্কোর বান্ধবী কতদিন পর তোকে দেখছি, তোর বিয়েতে যেতে পারিনি, রাগ করিস নি তো, নানু অনেক অসুস্থ ছিল তাই বাবা মা আমরা সবাই নানু বাড়ি গিয়েছিলাম। তুই রাগ করিস না প্লিজ। আর এত দিন কলেজ আসিসনি কেন? জামাই কি বেশি আদর করেছিল নাকি? চোখ টিপ দিয়ে হেসে কথাটি বলে। এত কথা শুনে জাইফা কোনটা রেখে কোনোটার উত্তর দেবে বুঝতে পারে না। আন্ডারস্কোর আরে থামো, এত কথা একসাথে বললে আমি কোনটা রেখে কোনোটার উত্তর দেব বলতো। আন্ডারস্কোর আচ্ছা বল তাহলে বিয়ে কেমন এনজয় করলি? কথাটি শুনে জাইফার মুখ অন্ধকার হয়ে যায়। আন্ডারস্কোর আর এনজয় কপালটাই তো পোড়া। এই পোড়া ভাগ্য নিয়ে ভাবলি কিভাবে আমার বিয়েটা এত খুশির হবে? আন্ডারস্কোর কি হয়েছে বলতো? তোকে এরকম লাগছে কেন? আর তুই একা এলি কেন? আলিফাকে নিয়ে আসলি না কেন? তোরা তো একই বাড়িতে আছিস। তা শুনে জাইফা মুখ ভার করে। আর সব কিছু আস্তে আস্তে তুলিকে খুলে বলে। বিয়ের শুরু থেকে শেষ পর্যন্ত যা হয়েছে সবকিছু খুলে বলে। সব শুনে তুলির মুখ হা হয়ে যায়। আন্ডারস্কোর কি বলছিস ভাই? আফনান ভাইয়ের সাথে তার মানে তোর বিয়ে হয়নি? আর তার বড় ভাই এসে তোকে উঠিয়ে নিয়ে বিয়ে করে ফেলল? আমার মাথায় তো কিছুই ঢুকছে না। ঢুকতে হবে না তোর মাথায়। চল ক্লাসে চল, আর আলিফাও চলে আসবে, ওই সব বুঝিয়ে বলবে তোকে। বলেই ক্লাসের দিকে যেতে থাকে।